বন্যার পানি নামার ধীর গতিতে কমছে না দুর্গতের দুর্ভোগ, প্রকট হচ্ছে বিশুদ্ধ পানি, খাবারের সংকট, ছড়াচ্ছে রোগবালাই। ঘরের ভিতরে পানিবন্দী, আমরা এখন অসহায় অবস্থা আছি। ঘরের ভিতরে আমার এক মাজা পানি, আমি এখানে থাকতে পারি না, আমার সব বাসি চলে গেছে, মাটিটাতি সরে গেছে, গতর অনেক ঘর সরে গেছে, ধসে গেছে, এখন আমাদের থাকাটা বড় মুশকিল হয়ে গেছে। ত্রাণ বিতরণে চাহিদা বাড়ায় অস্থির মোটা চালের বাজার, সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 6 টাকা, যোগান সংকটের অজুহাত ব্যবসায়ীদের। ভয় ভীতি দেখিয়ে কম দামে জমি কিনতেন গাইবান্ধার সাবেক এমপি আবুল কালাম আজাদ। অর্থ পাচারের পাশাপাশি নামে বেনামে গড়েছেন বিপুল সম্পদ, অনুসন্ধান করবে দুদক। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বন্যা কবলিত এলাকা থেকে ধীর গতিতে নামছে পানি, তবে কমেনি মানুষের দুর্ভোগ। লক্ষ্মীপুরে এখনও জলমগ্ন 5 উপজেলার বিস্তীর্ণ এলাকা। ধীর গতিতে নামছে বানের জল, স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। প্রকট বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট, চরম ভোগান্তিতে 10 লাখ বানভাসী। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা অপ্রতুল বলছেন দুর্গতরা। বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। ঘরের ভিতরে পানিবন্দী, আমরা এখন অসহায় অবস্থা আছি, ত্রাণ সামগ্রী কিছুই পাইতেছি না। ঘরের ভিতরে আমার এক মাজা পানি, আমি এখানে থাকতে পারি না, আমার সব বাসি চলে গেছে। বহুত ঘর বাড়িও ডুবে গেছে, অনেকে আশ্রয় কেন্দ্র গেছে, অনেকে এবং আছে পানির মধ্যে উগির টুগির দিয়ে তারা বাড়ির মধ্যে আছে। এই অবস্থাতে আমরা সবাই আছি। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি ফেনীতে। এখনও ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় 5 লাখ, অনেকের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। ত্রাণ বিতরণে গতি এলেও কাটেনি খাদ্য সংকট। যেসব এলাকা থেকে বানের জল নেমেছে সেখানকার বাসিন্দারা ঘর মেরামতে ব্যস্ত। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী জেলায় বন্যায় এ পর্যন্ত 23 জন মারা গেছেন। আমাদের বাড়িতে যে পরিমাণ পানি, এখন আমরা বাইরে থাকতে হবে। মাটিটাতি সরে গেছে, গতর অনেক ঘর সরে গেছে, ধসে গেছে, এখন আমাদের থাকাটা বড় মুশকিল হয়ে গেছে। বন্যা পরিস্থিতির খবর জানতে চাই সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন। সবুজ, নোয়াখালীর সব এলাকায় কি বিদ্যুৎ সংযোগ স্থাপন করা গেছে? দুর্গতদের সবার হাতে কি পর্যাপ্ত ত্রাণ পৌঁছাচ্ছে? দেবাশিস, নোয়াখালীর সব এলাকায় এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। শহর এলাকায় বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন থাকলেও শহর থেকে যে দূরবর্তী এলাকাগুলো রয়েছে, বিশেষ করে বেগমগঞ্জ এবং সেনবাগ, সোনাইমুড়ি, সেখানে আসলে যে কাঁচা রাস্তার উপর যে বিদ্যুতের খুঁটিগুলো ছিল সেগুলো আসলে পড়ে গিয়েছে এবং সেখানে এত পরিমাণ পড়েছে যে বিদ্যুৎ কর্তৃপক্ষের আসলে এই মুহূর্তে এগুলো মেরামত করা সম্ভব না, যেহেতু আসলে ওই এলাকাগুলোতে পৌঁছানো যাচ্ছে না, যেহেতু ওখানে সড়কের উপরে এখনও হাঁটু বা কোথাও কোমর সমান পানি রয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে গেল প্রায় 10 থেকে 12 দিন যাবত আসলে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সেখানে আসলে খুব বেশি মানুষও যে রয়েছে তা না, কেননা সেখানে মানুষের ঘর বাড়িতে থাকার মতো আসলে কোনো পরিবেশ নেই। সেখানে আসলে ঘরের ভিতরে মানুষের ঘরের ভিতরে পানি। আর যে ত্রাণ বা খাদ্য সহায়তার কথা বলছে, সেখানে আসলে শুকনো খাবার আসলে এখনও পর্যন্ত খেয়ে আছেন, তবে কিছু কিছু রান্না করা খাবার এখন যাচ্ছে, যেহেতু এখন কিছুটা নৌকা পাওয়া যাচ্ছে এবং উপজেলা প্রশাসন থেকে এখন প্রথম দিকে সমন্বয়হীনতা থাকলেও এখন কিছুটা সমন্বয় হচ্ছে। এছাড়া আসলে নোয়াখালীর যে পানি নামার গতি, সেটা আসলে খুবই ধীর গতিতে পানি নামছে। আমি এখন আছি জেলা শহরে। এই জেলা শহরের আসলে প্রতিটি যে সরকারি দপ্তর রয়েছে সেখানে, আমি এখন আছি একটা শহরের মাঝে একটা স্কুলে, সেখানে আসলে হাঁটু পরিমাণ পানি। জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, সব আসলে প্রধান কার্যালয়ের সামনে এখনও পানি রয়েছে এবং জেলা শহর যে সদর উপজেলা, সেখানে আসলে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আসলে গেল 12 ঘন্টায় 1 সেন্টিমিটার পানি কমেছে, কিন্তু বেগমগঞ্জ উপজেলা 3 সেন্টিমিটার পানি কমেছে। তবে আসলে নোয়াখালীর যে বন্যা, সেটি ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবারে ফেনী থেকে যুক্ত হচ্ছেন আরিফুর রহমান। আরিফ, ধীর গতিতে পানি তো কমছে, আশ্রয় কেন্দ্র থেকে মানুষজন কি বাড়ি ফিরতে শুরু করেছেন?
দেবাশিস, আমি আছি এই মুহূর্তে কালীদহ ইউনিয়নের একটি সড়কে। আশ্রয় কেন্দ্র থেকে মানুষরা যারা ফিরেছে তাদের সেই চিত্রটি আপনাকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি। যে এই সড়কের পাশে এটি হচ্ছে যে মনসুরের একটি কলোনি, এখানে 10টি পরিবার বসবাস করে। সে 10 পরিবারের মানুষ যখন তারা আশ্রয় কেন্দ্র থেকে তারা যখন এই বাড়িতে আসে, এই ঘরগুলোতে যখন তারা উঠে, তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। এখানে হচ্ছে যে 10টি পরিবার, এবং কি আমি বেশ কয়েকটি ঘরে ঢুকে দেখেছি যেখানে হচ্ছে যে তাদের যে মেঝে রয়েছে সেখানে হচ্ছে যে কাদায় ভরপুর, যেটিতে বসবাস করা এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না। তারা চেষ্টা করছে বসবাস উপযোগী করার জন্য। এর বাইরে হচ্ছে যে যাদের মাটির ঘর, সেই মাটির ঘরে যখনই তারা পা দিচ্ছে তখনই সেখানে মাটিতে পা দেবে যাচ্ছে, এবং কি তারা এখানকার এই যে মহিলাটিকে দেখছেন আমার সামনে, তিনি যেটি বলছেন বারবার সেটি হচ্ছে তাদের এই ঘরে কোনো ধরনের খাবার নেই। তাদের যে সকল উপার্জনক্ষম যে সকল পুরুষ যারা রয়েছে তারা কিন্তু উপার্জন করতে পারছে না, যার কারণে এখানে একদম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তারা খাবার চাচ্ছে, এবং কি রাস্তা দিয়ে যে মানুষরা যাচ্ছে তাদের কাছেও বারবার বলছে যে তাদেরকে খাদ্য সহায়তা করার জন্য। তারা এখানে ছেলে সন্তান এবং কি তাদের পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু এখানে মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে, এবং কি তাদের ঘর যেটি রয়েছে সেখানে তাদের ঘরের ব্যবহার অনুপযোগী। এবং কি আমি এখানকার ফেনীর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার যিনি রয়েছে তার সাথেও কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে ফেনীতে 4,13,000 যে পল্লী বিদ্যুতের যে গ্রাহক রয়েছে এর মধ্যে 80,000 গ্রাহক এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এই বাড়িতেও এখন পর্যন্ত বিদ্যুৎ নেই। তারা গত 11 দিন ধরে এখানে অমানবিক জীবনযাপন করছে। এখন বর্তমানে যেটি দেখা দিয়েছে যে বন্যা পরবর্তী পানিবাহিত রোগের, সে পানিবাহিত রোগের প্রতি মিনিটে মিনিটে সংখ্যা বাড়ছে ফেনী জেনারেল হাসপাতালে। সেখানে সাপের দংশন থেকে শুরু করে ডায়রিয়া রোগীর, চর্ম অ্যালার্জির বিভিন্ন প্রকারের রোগী রয়েছে। দেবাশিস, ধন্যবাদ আরিফ যুক্ত হবার জন্য। সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নিহত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্নার মরদেহ হস্তান্তর করেছে মেঘালয় পুলিশ। গত 26 আগস্ট ভারতের মেঘালয় রাজ্যের একটি সুপারি বাগান থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আরও জানাতে সিলেটের তামাবিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। মরদেহ কখন হস্তান্তর করা হলো, বিস্তারিত জানাবেন। দেবাশিস, আসলে এখনো মরদেহটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এই তামাবিল যে স্থলবন্দর রয়েছে, ইমিগ্রেশন পয়েন্ট রয়েছে, সেখানের ভারতীয় অংশেই রয়েছে, কারণ বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন রয়েছে এবং সেগুলি যাচাই বাছাই চলছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি ঠিক যে ভারতীয় অংশের যে ফটকটি আছে, প্রধান ফটক, তার পাশেই একটি পুলিশের অ্যাম্বুলেন্স রয়েছে, সেখানেই আসলে মরদেহটি রাখা রয়েছে। ইতিমধ্যেই ইসাহাক আলী খান পান্নার আর যারা স্বজন রয়েছেন তাদের কয়েকজন এসছেন এই মরদেহ গ্রহণ করতে। সব কাগজপত্র যাচাই বাছাই হচ্ছে। এখানে বাংলাদেশ পুলিশ এখানে উপস্থিত হয়েছেন। আমরা যতটুকু জানি যে যেহেতু তিনি ভারতে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন, সেখানে বিজিবি আসলে মূলত এই মরদেহটি হস্তান্তর করবে বাংলাদেশ বিজিবির কাছে, এবং বাংলাদেশের বিজিবি সেটা এখানকার গোয়েন্দাঘাট থানার যারা পুলিশ রয়েছে তাদের কাছে হস্তান্তর করবে। তারপরেই আসলে স্বজনদের কাছে সেটা হস্তান্তর করা হবে, এমনটাই আমরা এখন পর্যন্ত জেনেছি। এখনো আসলে এই দুই ইমিগ্রেশন পয়েন্ট যে দুইটি রয়েছে, ভারতের ডাউকে এবং বাংলাদেশের তামাবিল, সেখানে তারা যে সকল কাগজপত্র পাঠানো হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় যে এনওসি দিয়েছে সেই এনওসি আসলে যাচাই বাছাই করছে। সেখানে বিভিন্ন দপ্তরেই সেগুলো পাঠানো হয়েছে, কেউ কেউ বলছে সেটা তারা এখনো পাননি, এবং সেগুলোই আসলে মূলত যাচাই বাছাই হচ্ছে। আরও কিছুক্ষণ সময় হয়তো লেগে যেতে পারে। দেবাশিস, ধন্যবাদ রিপন যুক্ত হবার জন্য। অপরিবর্তিত চিকন চালের বাজার এখনও দাম চড়া, কিন্তু হঠাৎই বেশ অস্থির মোটা চালের বাজার। ত্রাণ বিতরণে পণ্যটির চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ নিচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজির দাম বেড়েছে 6 টাকা। বন্যা দুর্গতদের জন্য জরুরি এই খাদ্যপণ্যটির দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সবাই। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য বাজারে মোটা চালের চাহিদা বেড়েছে। মোটা চালের ক্রেতার বড় অংশই এখন স্বেচ্ছাসেবীরা। বিতরণের জন্য বস্তায় বস্তায় চাল কিনছেন তারা, আর সে কারণেই বেড়ে গেছে পণ্যটির চাহিদা। আর এই বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে 5 থেকে 6 টাকা, বিক্রি হচ্ছে 58 টাকা কেজিতে। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও হঠাৎ করে মোটা চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। আমরা বন্যা দুর্গতদের জন্য সাহায্য করতেছি, বাট এক শ্রেণীর মানুষ অসাধু ব্যবসায়ী তারা কিন্তু বস্তা প্রতি 400 টাকা দাম বাড়িয়ে দিচ্ছে। এটা আসলে চিন্তাই করতে পারি না, যেখানে ওনারা আরও প্রফিটটা কম রাখার কথা ছিল। সবারই একটা মেইন টার্গেট থাকবে চাল ডালের বাজারে,
তো সেই জায়গায় এসে যদি আমরা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হেল্প করতে না পারি, বাড়তি দাম দিয়ে আমাদের কেনা লাগে, তাহলে তো আসলে জিনিসটা খুব দুঃখজনক আর কি। যেখান থেকে বাড়ুক এটা তো একেবারেই ঠিক না। এখন আর হচ্ছে একটা বিপদের সময়, এই সময় আসলে সবাই যে জায়গা থেকে আসলে আগে আসা উচিত। মাত্র এক সপ্তাহ আগেও 50 কেজি ওজনের বিয়ার 28 চাল মিলেছে 2600 টাকায়, আর এখন তা কেনার জন্য গুনতে হচ্ছে 2900 টাকা। বিক্রেতাদের দাবি, ত্রাণের জন্য মোটা চালের বাড়তি চাহিদা তৈরি হলেও মিল থেকে পর্যাপ্ত চাল মিলছে না, তাই পাইকারিতে দাম বেড়েছে। চালের বাজার তো অনেক গরম, কারণ 28 চালটা বন্যা দুর্গত এলাকাতে বেশি চাহিদা, তো ওইটার দাম অত্যন্ত করে বাড়ছে। গতকাল যেটা 2600 টাকা কিনছে, এটা আজকে 2800 টাকা কিনে লাগে। একদিনে 100 টাকা বাড়ছে, 200 টাকা বাড়ছে। মার্কেটে মোটা চালটা শর্ট, মেলে খোঁজখবর নিয়েছি, তাও মোটা চাল আছে সীমিত আকারে। এখন মেলারা বলতেছে ভাই বা ধানের দাম বেশি, ধানের দাম বেশি বিদায় না চালের দাম বেশি। গুটি, স্বর্ণা ও বিয়ার 28 সহ সব ধরনের মোটা চালের দাম বৃদ্ধির জন্য বরাবরের মতো ধানের সংকটকেই অজুহাত হিসেবে দেখাচ্ছেন মিল মালিকরা। ধান যে পরিমাণ আমদানি হচ্ছে সেটা মিলে নিয়ে আসার মতো নয়, খুচরা আমদানি হচ্ছে, তো গাড়ি না হলে তো আমদানি হবে না। আর সেই ধানগুলো কিন্তু এখনো মিলে আসেনি। তো এটা যদি রেগুলার হতে থাকে, 5-7 দিন যদি বাজারটা কম দিয়ে আমরা ধানের আমদানি যদি পরিমাণ মতো পাই, তাহলে বাজার অবশ্যই কমে যাবে। সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির তথ্য অনুযায়ী 5 বছরে মোটা চালের দাম 56% বেশি বেড়েছে। অন্যদিকে এখনও চড়া দামে অপরিবর্তিত আছে মাঝারি ও চিকন চালের বাজার। নাজিরশাইল ও মিনিকেটের মতো মাঝারি মানের চিকন চাল বাজার ভেদে 68 থেকে 70 টাকায়, আর 75 থেকে 80 টাকা কেজি নিচে মিলছে না ভালো মানের চাল। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। গাইবান্ধা 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তার বিরুদ্ধে অর্থ পাচারের পাশাপাশি বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে, যা নামে বেনামে করেছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি বিক্রিতে বাধ্য করেছেন সাবেক এমপি। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন 3 তলা বাড়ি। এই বাড়িতেই বসবাস গাইবান্ধা 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের। গেল 5 আগস্ট থেকে সপরিবারে আত্মগোপনে তিনি। এখানে থাকতো এমপির বউ, এমপির বেটা বেটি। এখন যে কোথায় আছে বাবা আমি বলতে পারবো না, সম্ভবত ঢাকাতে আছে। 2014 ও 2024 সালের নির্বাচনে নৌকার প্রার্থী ছিলেন আবুল কালাম। গড়েছেন অঢেল সম্পত্তি। এর একটি চাষকপাড়ার 64% জমি, যেখানে একতলা ভবনে গুদাম গড়েছেন। রয়েছে স্কুলও। বর্তমান বাজার মূল্যে জমিটির দাম প্রায় 4 কোটি টাকা। 10 বছরের চুক্তি, এটা হচ্ছে 20 লাখ টাকা, যেহেতু বিল্ডিং করতে টাকা লাগছে। আর স্কুলের চেয়ার টেবিল এগুলো তো সব আমাদের মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, মাসে ভাড়া দিতে 18,000। গরুহাটি এলাকায় 10% জমিতে গড়েছেন মার্কেট। বাল্লা গ্রামে পার্ক তৈরির জন্য কিনেছেন অন্তত 30 বিঘা জমি। গ্রামের বাড়িসহ আশপাশের এলাকায় কয়েকশো বিঘা জমিও কিনেছেন। স্থানীয়দের অভিযোগ, এসব জমি কম দামে বিক্রিতে বাধ্য করেছেন সাবেক সংসদ সদস্য। 70 জমি আছে তার, এই ক্রয় করা জমি, সেটা দলিল পাথর কিছু নেই, সোজা করে ঘিরে দেয়, ওটা দখল করে নিচ্ছে। 55 বড় ভাই থেকে নিচে কিনে জোরপূর্বক করে হুমকি টুমকি দিয়ে আমাদেরকে সেই জবরদখলের মধ্যে থুয়ে দিয়েছে। আমরা কাউকে কিছু মনের আবেগটা খুলেও বলতে পারি। বিশাল একটা মালটার বাগান করছে, পেয়ারা বাগান আছে, আর এটা মাছের ব্যবসা। শুধু নিজ এলাকাতেই নয়, রাজধানীতেও একাধিক ফ্ল্যাটের মালিক আবুল কালাম। তার প্রভাব খাটিয়ে স্বজনরাও সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ আছে। হলফনামার তথ্যের সাথে বাস্তবে মিল পাচ্ছে না দুদক। তাই সাবেক এই সংসদ সদস্যের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। গণত্রাণ কর্মসূচি নিয়ে টিএসসিতে ব্রিফ করেছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শাকিল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকিল, কি বললেন শিক্ষার্থীরা? অনুদান সহায়তা কার্যক্রম চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সেটি নিয়ে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন, এখন বন্যার যে পরিস্থিতি চলছে সেখানে এই টিএসসিতে স্থাপিত অনুদান সংগ্রহ কেন্দ্র থেকে তারা আর কোনো ধরনের পোশাক সহায়তা এবং শুকনা খাবার সহায়তা নিচ্ছেন না। তবে তারা এখন যেহেতু বন্যার পানি অনেক জায়গায় নেমে গেছে, সেখানে খাবার রান্না করার রান্না কর্মসূচি তারা শুরু করেছেন। এজন্য
এই রান্নার জন্য উপকরণ চাল, ডাল, তেল, নুন সহ মশলা, অন্যান্য সামগ্রী তারা অনুদান হিসাবে নিচ্ছেন। পাশাপাশি শিশু খাদ্য এবং নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিনও তারা অনুদান হিসেবে নিচ্ছেন। আর পাশাপাশি টিএসসিতে যে অর্থ অনুদান নেওয়ার বুথ স্থাপন করা হয়েছে, সেই বুথে কেউ চাইলে তারা সেই অনুদানগুলো দিতে পারবেন। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টেও তারা এই অনুদান সহায়তা দিতে পারবেন। এবং এই শিক্ষার্থীরা আজকে বলছেন যে তারা ধাপে ধাপে এই বন্যা কবলিত মানুষদের জন্য যে কার্যক্রম গ্রহণ করা দরকার সেগুলো তারা গ্রহণ করবেন। দেবাশিস, ধন্যবাদ শাকিল যুক্ত হবার জন্য। ইউক্রেনের খার্কিভে রুশ হামলায় 14 বছরের এক শিশুসহ অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও 55 জন আহত। ইউক্রেন কর্তৃপক্ষ জানায় একটি খেলার মাঠে হামলায় মৃত্যু হয় ওই শিশুর। এছাড়া একটি বহুতল ভবনে রুশ হামলায় প্রাণ গেছে বাকিদের। যুদ্ধ শুরুর পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে নিয়মিত হামলা চালাচ্ছে রাশিয়া। এছাড়া ইউক্রেনের অন্যান্য অঞ্চলে অব্যাহত রুশ হামলা। শুক্রবার নতুনভাবে দেশটির পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকা দখলে নেয়ার দাবি জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দর্শক, এই ছিল যমুনা নিউজে।